আমার জন্ম হয়েছে বিকারুন্নেসা যখন ষোড়শী, তখন সেই হিসেবে করে সেটা কখন ছিল। দেখেন, জন্মদিন আসলে কে পালন করলে সার্থক? আমরা তো সকলেই জন্মদিন পালন করি, কম আর বেশি। বিকারুন্নেসা এমন একটা প্রতিষ্ঠান যে একটা জন্মদিন তার পালন করার প্রয়োজন নাই, সে বছরব্যাপী জন্মদিন পালন করতে পারে, কারণ সে এত সার্থক সব নাগরিক এই দেশে সৃষ্টি করেছে, তাদের প্রত্যেকেরই 365 দিন কোনো না কোনো দিন তাদের জন্মদিন ছিল। ফলে তাদের এই প্রতিষ্ঠানটা it deserves the right to celebrate its birthday throughout the year. তো বিকারুন্নেসাকে অভিনন্দন। বিকারুন্নেসাকে যারা মহিমান্বিত করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা ছাত্রীদেরকে এক পর্যায়ে ছাত্রও ছিল, তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়েছে, সেই মানুষ গড়ার কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, শুরু করছি। গতবার যখন আমি এখানে এসেছিলাম, আমি দায়িত্ব নেওয়ার পর প্লাস্টিকের বোতল ছিল, তো আমি বলেছিলাম আমাকে এনে এরকম প্লাস্টিকের বোতল দিলেন। আজকে দেখে ভালো লাগলো যে there has been a transition. আজকে আর আমার সামনে প্লাস্টিকের বোতল নেই, আজকে আমার সামনে কাঁচের পানির বোতল। কিন্তু বিষয়টা যদি মূল্যবোধের জায়গা থেকে না হয়, শুধু আমাকে সেলিব্রেট করার জন্য হয়, তাহলে কিন্তু আসল কাজটা আমরা করব। আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা প্লাস্টিক থেকে কাঁচের বোতল বা স্টিলের জগে ফেরত যাচ্ছি এবং কেন ফেরত যাওয়া সম্ভব। আমি এখন 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ, তথ্য এবং পানি। এই 3টা বিষয়ে একটু কথা বলি। আপনারা যারা এখন ছাত্রী হিসেবে এখানে আছেন, ধরেন আজকে থেকে 4-5 বছর পরে জীবনের আরেকটা টার্নিংয়ে যাবেন, আজকে থেকে 8-10 বছর পরে শিক্ষা জীবন শেষ করে পেশাগত জীবনে যাবেন। তখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আপনি কি হবেন। আপনি বলেন আমি ডাক্তার হব, আমি উকিল হব, আশা করি কেউ বলেন না যে উপদেষ্টা হবেন। এই জীবন কিন্তু খুব কষ্টের। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, স্থপতি হবেন, ব্যবসায়ী হবেন, অ্যাকাউন্টেন্ট হবেন। সবচেয়ে জরুরি হচ্ছে উত্তর দেয়া আপনি কেমন হবেন। যে আপনি যখন ডাক্তার হবেন, খুব সফল জীবন আপনার, হাজার হাজার বাইপাস সার্জারি করবেন, লক্ষ লক্ষ সিজার অপারেশন করবেন, কিন্তু শেষ পর্যন্ত যখন আর পেশাগত কাজটা করতে পারবেন না বয়সের কারণে, তখন হয়তো শখ করে একদিন বাজারে যাবেন। বাজারে যখন যাবেন, কয়টা মানুষ আপনাকে চিনল তার উপর নির্ভর করবে আসলে আপনি কেমন মানুষ ছিলেন। যখন আপনি ব্যক্তিগত জীবনে সফল হন, সেই সফলতা আপনি আর আপনার পরিবার উদযাপন করবে। যখন আপনি সমাজে একজন সফল ব্যক্তি হন, রাষ্ট্রে একজন সফল ব্যক্তি হন, তখন আপনার সফলতা পুরো দেশ উদযাপন করবে। আমি আশা করব যে আপনারা যখন নিজেদের লাইফের প্ল্যানটা করেন, নিজের জন্য কি করতে পারেন এটা যেমন ভাববেন, সমাজের জন্য দেশের জন্য কি করতে পারবেন এটাও তেমন ভাববেন। অনেকে বলে যে ও নিজের স্বার্থ বোঝে। আমি মনে করি নিজের স্বার্থ বোঝা জরুরি। যে নিজের স্বার্থ বোঝে না, সে মানুষের স্বার্থ বুঝবে কেমন করে? নিজের স্বার্থ বুঝবে, কিন্তু স্বার্থপর হয়ে যাওয়ার সুযোগ নাই। নিজের স্বার্থ বুঝে নিজের ভালো থেকে অল্প একটু ভালো অন্য একটা পরিবারকে, একটা বড় সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা দেশকে দেওয়ার কোথায় সুযোগ আছে সেটা একটু ভাববেন। সেটা যখন ভাববেন, তখনই দেখবেন লোকে আপনাকে চিনল। লোকে আপনাকে চেহারা দেখে চিনল সেটা জরুরি না, লোকে আপনার কাজের জন্য আপনাকে চিনবে সেটা খুবই জরুরি। এবং বাংলাদেশে আমাদেরকে মানুষ চিনবে এমন নাগরিক হয়ে গড়ে ওঠা, এমন নাগরিক চিন্তা করাটা জরুরি। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। আমি একটা গল্প বলি। আমার ছেলেমেয়েরা যখন স্কুলে পড়তো, আমার সময় হতো না ওদেরকে নামাবার কিংবা স্কুল থেকে তোলার। মাঝে মাঝে যখন সময় হতো তখন দাঁড়াতাম অন্যান্য অভিভাবকদের সাথে। সকলেই সবাইকে চিনে, আমাকে অত বেশি কেউ চিনে না, কারণ আমি তত যাই না। তো একদিন দিয়ে গল্প শুনছি, একজন অভিভাবক অন্য একজন অভিভাবককে বলছেন, সকল অভিভাবকের প্রতি সম্মান রেখে বলছেন যে ভাবি আমি ওকে অনেক টিফিন দিয়ে দিই, আর ও প্রতিদিন টিফিন খেয়ে বাসায় যায়, টিফিন বক্স খালি থাকে, আমি তো খুবই খুশি হই।
পরে একদিন বুঝলাম যে ও আসলে টিফিনটা খায় না, ও টিফিনটা ওর সব বন্ধুদেরকে দিয়ে দেয়। এরপর থেকে ভাবি আমি আর অত টিফিন দিই না। এই কাজটা কি ঠিক হলো? এটা একটা ছোট্ট শিক্ষা। আমি খুবই নিরুৎসাহিত হলাম এই কথাটা শুনে, কারণ যদি আমার বাচ্চা সত্যি অন্যদেরকে দিয়ে টিফিন খায়, আমি তাকে আরেকটু বেশি টিফিন দিব, যাতে সে আরেকটু ওটা ডিস্ট্রিবিউট করতে পারে। এই যে জীবনে আমি কতটুকু চাই, আমার যতটুকু টিফিন সবটুকুন আমার কিনা। আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ঢাকায় একটা প্লট লাগবে বা একটা ফ্ল্যাট লাগবে, একটা গাড়ি লাগবে, একটা কর্পোরেট জব লাগবে, তাইলে আমি জীবনে সফল। এটা আসলে একেবারেই জীবনে সফলতার কোনোই মাপকাঠি না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে চেনেন? ওনার এগুলো কিছুই ছিল না। ওনাকে তো সবাই চেনে, অনেক বড় ডাক্তারকেও কিন্তু অনেক মানুষ চেনে না। সাম্প্রতিক সময় একটা মৃত্যু আমাদেরকে খুব কাঁদিয়েছে। দলমত নির্বিশেষে আমরা খুব ব্যথিত হয়েছি। তারও কিন্তু জীবনের প্রতি কোনো লোভ ছিল না, শুধু দেশের জন্য আর সমাজের জন্যই কথা বলেছে। সে কথা আপনার ভালো লাগতে পারে, ভালো না লাগতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ভিন্ন মত তো সমাজে থাকতে হবে। এই যে নিজের স্বার্থের উপরে উঠে আরেকজনের কথা ভাবা, একটা সমাজের কথা ভাবা, একটা দেশের কথা ভাবা, বাংলাদেশে এমন নাগরিক এখন খুব দরকার। আমি আশা করি বিকারুন্নেসা শুধুমাত্র নিজস্ব শিক্ষা জীবনে সফল হতে শেখাবে না, মানুষ হিসাবে সফল হতে শেখাবে। তো অনেক সময় আমার এটা একটা প্রিয় কথা যে আপনি আমাকে বলেন আপনি যখন রিটায়ার করবেন আপনি বাজারে গেলে কয়টা মানুষ চিনবেন, আমি যখন রিটায়ার করবো আমি বাজারে গেলে কয়টা মানুষ চিনবেন। এখানে একটা কথা বলতেছে, পাড়ার একটা লোক যদি বলে, যদি একটা ভালো কাজ করেন, ওনার কাছে কোনো কাজ করতে গিয়ে ফিরে আসেন, যে ইয়ে হতে পারে আমাদের জীবনের একটা মত। যে তিন আমাদের গোয়েন্দা সকলকে ঢাকায় থাকতে হবে না, ঢাকা আসলে তো এত মানুষ নিতে পারতেছে না, এটা অসম্ভব হয়ে গেছে। ফলে আমাদেরকে এখন ঢাকা থেকে বেরোতে হবে। কয়েকটা কথা বলি, আমরা সবাই চাই যে একটা বাটন থাকবে, ওই বাটনটা আমি প্রেস করে দেব, দেশের সব কিছু অপূর্ব সুন্দর হয়ে যাবে। আপনি নিজে না বদলালে আপনার দেশ বদলাবে। আপনি আমাকে সবসময় বলবেন আপনি পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞাটা কার্যকর করতে পেরেছিলেন, কিন্তু আপনি সফল হয়নি। আমি এই ব্যর্থতা মানতে রাজি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বলেন তো আমাকে ব্যর্থ করে দিয়ে আপনার কি লাভ হলো? এখন আপনার মায়ের দুধে প্লাস্টিক, প্লাস্টিকে প্লাস্টিক, রক্তে প্লাস্টিক, ফুসফুসে প্লাস্টিক। এটা তো শুধুমাত্র যদি আপনারা যারা ছাত্রীরা আছেন, আপনাদের বাবা যখন বা মা যখন বাজারে যাবে তাদেরকে একটু বলবেন যে বাজার থেকে পলিথিন শপিং ব্যাগ নিয়ে বাসায় আসবা না। তোমার বাবা যেমন পাটের ব্যাগ নিয়ে বাসা থেকে যেত, তুমিও ওরকম পাটের ব্যাগ নিয়ে যাবা আর পাটের ব্যাগ নিয়ে ফেরত আসবা। এইটুকু পরিবর্তন তো আপনার সমাজের জন্য করতেই পারে। আমাদের এমন দুর্ভাগ্য, প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে আমাদের সেনাবাহিনীকে লাগাতে হয়। এটা কোনো কথা? জাতি হিসেবে একটা জাতির ভালো মন্দ আমরা বুঝবো না? তো আপনার জায়গায় আপনি পরিবর্তন আনবেন। সকলে স্কুলে যারা রিক্সা করে আসেন কানে হাত দিয়ে আসেন, কেন? গাড়ি হর্ন দেয়। তো আপনার ড্রাইভারকে গাড়িতে উঠে বলবেন তুমি হর্ন দিবা না, তখন ড্রাইভার বলবে হর্ন না দিয়ে এখানে গাড়ি চালানো সম্ভব না। আমি আপনাকে বলছি হর্ন না দিয়ে গাড়ি চালানো সম্ভব। সে বলবে আপনার গাড়ির সামনে অন্য একটা স্কুটার চলে আসে, অন্য একটা মানুষ রাস্তা দিয়ে পার হয়, তো পার্লামেন্ট ভবনের সামনে তো রিক্সা যায় না, সেখানে হর্ন দেন কেন? বিমানবন্দর এলাকায় তো রিক্সা যায় না, সেখানে হর্ন দেন কেন? এইটা আপনার অভ্যাস। এই খারাপ অভ্যাসগুলো, স্বার্থপর অভ্যাসগুলো, আত্মকেন্দ্রিক অভ্যাসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আপনারা আজকে যারা শিক্ষার্থী, আর বেশি জ্ঞানগর্ভ বক্তব্য না দিয়ে একটা বক্তব্য দিয়ে শেষ করি। আমাদেরকে বলা হয় সৃষ্টির সেরা জীব আমরা। কেন আমি সৃষ্টির সেরা জীব? কারণ আমি মানুষ হিসাবে একটা গাছের যত্ন নিতে পারি, আমি মানুষ হিসাবে একটা পাখির যত্ন নিতে পারি, আমি মানুষ হিসাবে একটা কুকুর আর একটা বেড়ালের যত্ন নিতে পারি। আমরা যখন বেড়ে উঠেছি, এই আমি উপদেষ্টা হওয়ার পরে একবার ফিল্ড ভিজিটে গেছি, তো আমার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত পুলিশ একটা কুকুরকে দেখে লাথি মারল। আমরা তোকে লাথি মারলেন কেন? ও লাথি মারলো, এটাও কর্তব্য মনে করলো। কুকুর যদি এসে আমাকে কামড় দেয়, কুকুরের আমাকে কি কাজে কামড় দিতে যায়? এইভাবেই একটা জেনারেশন বড় হয়েছে যে কুকুর বিড়ালের জীবন লাথি মারো, অবজ্ঞা করে। কিন্তু আপনি যখন অন্য প্রাণকে অবজ্ঞা করবেন, তখন তো আর আপনি সৃষ্টির সেরা জীব হতে পারলেন না। সৃষ্টির সেরা জীব আপনি তখনই হবেন যখন স্রষ্টার সকল সৃষ্টিকে আপনি সম্মান করবেন। স্রষ্টার কতগুলো সৃষ্টি আছে, যেমন নদী, এটাকে আপনি সৃষ্টি করতে পারবেন? পাহাড় আপনি সৃষ্টি করতে পারবেন? বন আপনি
সৃষ্টি করতে পারবেন? আপনি সর্বোচ্চ একটা খাল কাটতে পারবেন, আপনি সর্বোচ্চ একটা বাগান তৈরি করতে পারবেন, আপনি সর্বোচ্চ একটা উঁচু ঢিবি তৈরি করে এটাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক নাম দিতে পারবেন। তো যেই সৃষ্টি, যে জিনিসটা আপনার সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই, সেই জিনিসটা আপনার ধ্বংস করারও কোনো ক্ষমতা নাই। যদি এইটাকে আমি আমার মূল্যবোধ হিসাবে ধরি, আমরা ওভার কনজিউমারিজম থেকে সরে আসি, আমরা এক্সট্রা ক্যাপিটালিস্টিক যে সোসাইটি সেখান থেকে সরে আসি, দিনের বেলা বাতি না জ্বালিয়ে অনুষ্ঠান করার মূল্যবোধে চলে যাই, তাহলেই দেখবেন আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি সমাজে যেই পরিবর্তন দেখতে চান, নিজের মধ্যে সেই পরিবর্তনটা আমাদেরকে আগে আনতে হবে। আরে শিখানো হয়েছে রাজনীতি একটা খারাপ জিনিস, এটা করো না। রাজনীতি খারাপ মানুষেরা করে, রাজনীতি খারাপ জিনিস, এটা কুটির জিনিস, জটিল জিনিস। তো আপনি যদি রাজনীতি না করেন, ভালো মানুষেরা যদি রাজনীতিতে না আসে, তারপরে যদি রাজনীতির মধ্যে আমরা ভালো মানুষ খুঁজে না পাই, ভালো নেতা খুঁজে না পাই, তাহলে তো রাজনীতিকে দোষ দেওয়া যাবে না। এটা খুবই জরুরি যে আমরা একটা রাজনীতি সচেতন প্রজন্ম হিসাবে গড়ে তুলি। অনেক কিছু হয়েছে 16 বছরে, আমরা পারি না। যখন একটা প্রজন্ম নির্ভীকভাবে দাঁড়িয়ে গেল কারণ তার বন্ধুর বুকে গুলি লেগেছে, তখনই কিন্তু আমরা পরিবর্তনটা পেয়েছি। রাজনীতি মানে আপনাকে দল করতে হবে না, রাজনীতি মানে হলো সমাজটা আপনি কিভাবে দেখতে চান, সমাজের ব্যবস্থাগুলো আপনি কিভাবে দেখতে চান, সেগুলোর ব্যাপারে আপনাদের একটা স্পষ্ট অবস্থান থাকতে হবে। মানুষের অধিকারের বিষয়ে আপনার একটা অবগত হবে এবং রাজনীতি বিমুখ হয়ে থাকা যাবে না। দেশকে যে শাসন করবে, কে শাসন করবে, এটা যদি আপনি খালি একটা সিল মেরে দিয়ে বলে আসেন, তাহলে তো হবে না। তাকে সার্বক্ষণিক আপনার জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনে নিজেকে সেই দায়িত্ব নিতে হবে। আপনি নিজে দেশ করার দায়িত্ব নেবেন না, আশা করবেন যে এমপিকে করতেছে, যে মন্ত্রীকে মন্ত্রী বানিয়েছেন সে দেশ করে দেবে, এটা কিন্তু হবে না। আমরা প্রত্যেকে দেশ করার জায়গায় অধিকার না, কর্তব্যের জায়গা থেকে নিজেদের ভূমিকাকে মূল্যায়ন করব। আজকে এইটুকুন কথা বলে আপনাদের শিক্ষিতে পড়ার অভিনন্দন আবারও ব্যক্ত করে এবং আজকের এই উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ রিজওয়ান আপাকে। আমি আর প্রধান অতিথি হিসেবে সম্বোধন করছি না। আপাই বলেছেন নিজের প্রতিষ্ঠানে অতিথি হয়ে আসা যায় না, তাকে তার অবস্থানের জন্য আমরা সম্মান জানিয়ে প্রধান অতিথি বলেছি, কিন্তু আমরা ভীষণভাবে গর্বিত যে উনি আমাদের এই বিকাশন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী, উনি আমাদের বড় বোন। সুতরাং আপাকে আমি রিজওয়ান আপা হিসেবেই সম্বোধন করছি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা অনেক কিছু আসলে জানলাম, সেটা আমি আশা করবো যে আমরা আমাদের নিজেদের